গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, বিগত কয়েকটা ক্লাস জুড়ে আমরা কিন্তু তোমাদের বইতে যে পশ্চিমবঙ্গ চ্যাপ্টার রয়েছে, অষ্টম অধ্যায়, সেখান থেকে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের যে বিভিন্ন শিল্প রয়েছে সেই শিল্প সম্পর্কে কিন্তু আলোচনা করছি, তাই তো? সেখানে আমরা আহ, ইতিমধ্যেই লৌহ ইস্পাত শিল্প, বস্ত্রবয়ন শিল্প, চা শিল্প, এছাড়া পর্যটন শিল্প, এই শিল্পগুলো সম্পর্কে কিন্তু আমরা ইতিমধ্যে জেনে এসেছি। এছাড়া আমরা ভূগোলের যে প্রাকৃতিক দিকগুলো রয়েছে সেখান থেকে আমরা কোন কোন বিষয় জেনেছিলাম তোমাদের মনে আছে? বলো তো। ভেরি গুড। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের নদ নদী, এছাড়া পশ্চিমবঙ্গের অবস্থান সম্পর্কে কিন্তু আমরা ইতিমধ্যে ক্লাস করেছি, তাই তো? তোমাদের নিশ্চয়ই সেই বিষয়গুলো সম্পর্কে আহ, তোমাদের পড়াশোনা নিশ্চয়ই হয়েছে। তবে আজকে আমরা কিন্তু আরো একটি পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ শিল্প নিয়ে কিন্তু আলোচনা করব। সেই শিল্প কোনটি? দেখো, পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও কুটির শিল্প, এই সম্পর্কে কিন্তু আমরা আজকে বিস্তারিত ক্লাস করব। কোন কোন ক্ষেত্রগুলিকে বা কোন কোন কাজের গুলিকে আমরা ক্ষুদ্র কুটির শিল্পের মধ্যে ফেলবো সেগুলো তো জানবোই, সাথে সাথে বর্তমানে পশ্চিমবঙ্গে এই যে ক্ষুদ্র কুটির শিল্পের কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই বিষয়গুলো জানবো, এবং এর সমাধান বা কি, ভবিষ্যৎ সম্ভাবনা বা কেমন, সেই সম্পর্কে কিন্তু আমরা আজকে বিস্তারিত ক্লাসে জানবো। তার আগে বিগত কয়েকটা ক্লাস জুড়ে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম শিল্প সম্পর্কে জেনেছি। সেখান থেকে তোমাদের কেমন পড়া মুখস্থ হয়েছে চলো একটু দেখি প্রশ্ন উত্তরের মাধ্যমে। আমি তোমাদের প্রশ্ন করব, তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। বলো তো, পশ্চিমবঙ্গের যে লৌহ ইস্পাত শিল্প, বৃহদায়তন দুটি লৌহ ইস্পাত কারখানা কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে। সেই বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানা দুটি কি কি? ভেরি গুড। একটা হলো দুর্গাপুর, অর্থাৎ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। আর একটা হচ্ছে কি না, বার্নপুর কুলটি। দেখো, এই দুর্গাপুর বা বার্নপুর কুলটি, এই যে লৌহ ইস্পাত কারখানাগুলি, এগুলো কোথায় বা কোন জেলাতে গড়ে উঠেছে? না, বর্ধমান জেলাতে গড়ে উঠেছে। কোন নদীর তীরে? দামোদর নদীর তীরে। ভেরি গুড। দেখো, এই যে দামোদর নদীর তীরে প্রচুর পরিমাণে কয়লা বা খনিজ পদার্থ কিন্তু পাওয়া যায়, যেগুলো কি না লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হয়। আর কোন শিল্পক্ষেত্র গড়ে ওঠে তার আশেপাশে যে কাঁচামাল রয়েছে তার উপরে ভিত্তি করে, তাই তো? দেখো, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছো যে দুর্গাপুরকে কি বলা হয়? ভারতের রুড় বলা হয়, তাই তো? কেন বলা হয় বলো তো কেউ একজন? আচ্ছা, কি বললে যে জার্মানির রাইন নদীর তীরে গড়ে ওঠা রুর শিল্পাঞ্চলের নামকরণ অনুসারেই কিন্তু দুর্গাপুরের নামকরণ করা হয়েছে ভারতের রুর। দেখো, রুর শিল্পাঞ্চল বর্তমানে জার্মানির রাইন নদীর তীরে গড়ে ওঠা একটা বিখ্যাত শিল্পাঞ্চল, যেখানে প্রায় সমস্ত রকম শিল্প কিন্তু বিরাট উন্নতি লাভ করেছে। কেন? তাই রাইন নদীর তীরবর্তী অঞ্চলে প্রচুর পরিমাণে খনিজ দ্রব্যের সম্ভার রয়েছে, যার ফলে কাঁচামালের অভাব হয় না। ঠিক একই কারণে পশ্চিমবঙ্গের দামোদর নদীর তীরবর্তী অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে খনিজ দ্রব্য পাওয়া যায়, এবং নানা রকম শিল্প কিন্তু কেন্দ্রীভূত হয়েছে এই খনিজকে কেন্দ্র করে। ঠিক এই কারণেই জার্মানির রুর শিল্পাঞ্চলের নামকরণ অনুসারে ভারতের রুড় বলা হয় কিন্তু দুর্গাপুর শিল্পাঞ্চলকে। মনে থাকবে। বর্তমানে পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প উন্নতির পিছনে কোন কোন কারণগুলো আছে? ভেরি গুড। কাঁচামালের সহজলভ্যতা, অর্থাৎ ম্যাঙ্গানিজ, ডলোমাইট, চুনাপাথর, কোক কয়লা, আকরিক লোহা, এগুলো কি কাঁচামাল? এগুলো পাওয়ার সুবিধার জন্য পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প উন্নতি লাভ করেছে। আর কি আছে? উন্নত যোগাযোগ ব্যবস্থা। উৎপাদিত দ্রব্য কিন্তু কলকাতা বন্দর এবং হলদিয়া বন্দরের মাধ্যমে কিন্তু ভারত তথা বিশ্বের বাজারে পৌঁছে যাচ্ছে। তাহলে বন্দরের সুবিধা রয়েছে। এছাড়া জলের সুবিধা, লৌহ ইস্পাত শিল্পে প্রচুর পরিমাণে জল লাগে। সেই জলের চাহিদা পূরণ করে কে? না পার্শ্ববর্তী অঞ্চলের দামোদর নদী। বিদ্যুতের সুবিধা রয়েছে, কারণ বড় বড় যন্ত্রপাতি চালানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুতের প্রয়োজন হয়। পাশাপাশি অঞ্চলে ডিভিসি গড়ে উঠেছে, দামোদর ভ্যালি কর্পোরেশন।
সেখান থেকে কিন্তু বৈদ্যুতিক সুবিধা পাওয়ার লাভ রয়েছে, সেখান থেকে সুবিধা আসে। এছাড়া উন্নত সড়ক ব্যবস্থা, দক্ষিণ পূর্ব বা পূর্ব রেলওয়ের মাধ্যমে কাঁচামাল আমদানি এবং উৎপাদিত দ্রব্য রপ্তানি, এছাড়া অসংখ্য শ্রমিক কিন্তু রয়েছে এই পশ্চিমবঙ্গের এই শিল্পটাকে উন্নতির পিছনে। এটা হলো কি লৌহ ইস্পাত শিল্প। এরপরে আমরা কি পড়েছিলাম যে পাট শিল্প। বলতো পশ্চিমবঙ্গে প্রথম কবে পাট কারখানা বা পাট কল গড়ে ওঠে? 1855 খ্রিস্টাব্দে। কোথায় গড়ে ওঠে? না, হুগলির রিষারার কাছে কিন্তু প্রথম পাট কল স্থাপন করা হয়। এই পাট কল বা পাট শিল্প উন্নতির পিছনে পশ্চিমবঙ্গের অনেকগুলো কিন্তু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হলো ঐতিহাসিক কারণ। পাট শিল্প যখন কেন্দ্রীভূত হয় আমাদের পশ্চিমবঙ্গে, তখন কিন্তু কি হয়েছে না, ইংরেজরা কিন্তু আমাদের শাসন করছিল এবং তাদের দ্বারাই কিন্তু প্রথম ভারী যন্ত্রপাতি এই হুগলি নদীর উভয় তীরে কিন্তু প্রতিস্থাপন করা হয় পাট শিল্প উন্নতির ক্ষেত্রে। এবং উৎপাদিত যে দ্রব্য, সেটা কি হয়েছে না, ইংরেজরা বিদেশে নিয়ে গিয়ে কিন্তু বাজার তৈরি করে সেটাকে বিক্রি করেছে। এছাড়া আর কি, এছাড়া রয়েছে কাঁচা পাটের সুবিধা। ভৌগোলিক অবস্থানগত কারণে বা ভৌগোলিক জলবায়ুগত কারণে পাট চাষ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে খুব ভালো হয়। বর্তমানে পাট শিল্পে ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, তাই তো? ফলে এই অঞ্চলে পশ্চিমবঙ্গেই কিন্তু সব থেকে বেশি পাট কারখানা গড়ে উঠেছে। এছাড়া পরিবহন ব্যবস্থার সুবিধা, উন্নত শ্রমিক, কলকাতা বন্দরের সুবিধা, মানুষের চাহিদা ইত্যাদি কিন্তু পাট শিল্প উন্নতির প্রধান প্রধান কারণ। তবে বর্তমানে পাট শিল্প কিন্তু একটি রুগ্ন শিল্পে পরিণত হয়েছে। কেন তোমরা বলো? ভেরি গুড, পাটের বিকল্প দ্রব্য চলে এসছে। প্লাস্টিক, পলিথিন, লাইলনের সুতো বা প্লাস্টিকের বস্তা, তাই না? কিন্তু এগুলো বর্তমানে ব্যাপকভাবে পরিবেশের ক্ষতি করে। ফলে পরিবেশবিদরা কিন্তু এই প্লাস্টিক পলিথিনের বিরোধিতা করতে গিয়ে পুনরায় এই পাট শিল্পকে কিন্তু জাগিয়ে তুলতে আহ্বান করছে এবং সরকারের তরফ থেকেও অনেক ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যাতে পাট শিল্পকে আবার তার পুরনো জায়গায় ফিরিয়ে নেওয়া যায়। আচ্ছা, এরপর আমরা কি পড়েছিলাম? বস্ত্র শিল্প। প্রথম বস্ত্রকল কোথায় গড়ে ওঠে? ভেরি গুড, হাওড়ার ঘুষুরিতে। কত সালে? 1818 সালে। দেখো, বস্ত্র শিল্পের চাহিদা কিন্তু বিপুল। বস্ত্রশিল্পে মানে জামা কাপড়, শাড়ি ইত্যাদি, এগুলোর চাহিদা থাকার জন্য পশ্চিমবঙ্গে কিন্তু ব্যাপকভাবে এই শিল্পের উন্নতি লাভ করেছে। আর আমরা কি পড়েছিলাম? চা শিল্প। পশ্চিমবঙ্গে মূলত উত্তরবঙ্গে কিন্তু এই চা শিল্প গড়ে উঠেছে। কোন কোন জায়গায় বলতো উত্তরবঙ্গে বিখ্যাত এই চা শিল্প কারখানাগুলি? তরাই ডুয়ার্স এবং দার্জিলিং পার্বত্য অঞ্চলে। এই অঞ্চলগুলিতে কিন্তু অনেক চা কারখানা গড়ে উঠেছে। সেই ব্রিটিশদের সহযোগিতায় প্রথম চা বাগিচা তৈরি করা হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে। সেখান থেকেই কিন্তু এর জয়যাত্রা শুরু, যা আজও বর্তমান চলে যাচ্ছে। বুঝতে পারলে? যোগাযোগ ব্যবস্থা উন্নত রয়েছে। কলকাতা বন্দরের মাধ্যমে সারা বিশ্বের কাছে চা পৌঁছে যাচ্ছে। আর চায়ের চাহিদা কিন্তু সারা বিশ্বে ব্যাপক রয়েছে। কেউ আমাদের বাড়িতে আসলে আমরা প্রথমেই তাকে কিন্তু চা খেতে আহ্বান করি, তাই না? কারণ চা কিন্তু শরীরের ক্লান্তি বা শরীরের যে দুর্বলতা ভাব, এগুলো কিন্তু অনেকটা দূর করে। তোমরা আমাকে বলো তো, ভারতের যে টি বোর্ড, সেটা কোথায় গড়ে উঠেছে? কলকাতার শহরে। ভেরি গুড। চা উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান কত ভারতের মধ্যে? দ্বিতীয়। ভেরি গুড। প্রথম স্থানে রয়েছে আহ, কোন রাজ্য বলতো চা উৎপাদনে? আসাম রাজ্য। খুব ভালো বলেছো। এবং এই আসামের একটা স্থানে কিন্তু চা গবেষণাগার গড়ে উঠেছে। কোথায়, তোমাদের মনে আছে সেটা? আসামের জোরহাটে কিন্তু চা গবেষণাগার গড়ে উঠেছে। এরপরে আমরা অন্যান্য যে শিল্পগুলো পড়েছিলাম তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। যে শিল্পটা কি বর্তমানে খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কি? এই যে কৃষিজাত দ্রব্য, মাছ, তারপরে পোল্ট্রি, মাংস ইত্যাদি প্যাকেটিং করে কিন্তু রান্না করা বা আধা রান্না করা জিনিস কিন্তু তোমাদের হাতের সামনে পৌঁছে যাচ্ছে। কিভাবে? বিভিন্ন মোবাইল অ্যাপস এর মাধ্যমে অর্ডার দিচ্ছ তোমরা। আসে তো? তাহলে এই যে প্রকল্পের সাথে যে যুক্ত মানুষগুলোকে রয়েছে এবং তাদের তো আর্থিক একটা ইনকাম হচ্ছে। এই প্রক্রিয়াকে কিন্তু বলা হচ্ছে কি বলতো? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার 12টি ফুড পার্ক তৈরি করেছে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। উন্নতির কারণ কি? বর্তমানে ছোট ছোট পরিবারে ভেঙে যাওয়ার ফলে আহ,
মানুষের ঘরে তৈরি করা খাবারের প্রতি অনীহা, এছাড়া মানুষের কাজের চাপ রয়েছে, তাই না? ফলে তারা কিন্তু ঘরে রান্না করতে আহ, সময় পাচ্ছে না। মানুষের চাহিদা রয়েছে, এছাড়া কাঁচামালের সুবিধা রয়েছে, সরকারি পরিকল্পনা বা সরকারের তরফ থেকে ফুটপাত গড়ে তোলার কারণে এই শিল্প কিন্তু বর্তমানে ব্যাপক উন্নতি লাভ করেছে। আচ্ছা, এরপরে আমরা কি পড়েছিলাম? পড়েছিলাম যে পর্যটন শিল্প, পড়েছিলাম তো। পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পকে কিন্তু অনেকগুলি ভাগে ভাগ করা যায়। সেটা সমুদ্র কেন্দ্রিক হতে পারে, ঐতিহাসিক স্থান হতে পারে, ধর্মীয় স্থান হতে পারে, পার্বত্য অঞ্চল রয়েছে। ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে কিন্তু সমুদ্র রয়েছে, আবার রয়েছে হিমালয়। সেই জন্য পশ্চিমবঙ্গকে কি বলা হয় বলতো? ভেরি গুড, সমুদ্র হিমাচল কিন্তু বলা হয়, তাই না? পার্বত্য অঞ্চল অর্থাৎ উত্তরবঙ্গের দার্জিলিং, সান্দাকফু, মিরিক, এছাড়া কালিম্পং, কার্শিয়াং, এই স্থানগুলো কিন্তু বিখ্যাত। আবার সমুদ্র কেন্দ্রিক যদি পর্যটন শিল্প বলা হয়, সেখানে দীঘা, মন্দারমণি, বকখালি, ফ্রেজারগঞ্জ, সাগরদ্বীপ, এই স্থানগুলো কিন্তু আসে, তাই না? তোমরা আমাকে বলো তো পশ্চিমবঙ্গের কয়েকটি ঐতিহাসিক স্থানের নাম। মালদা, গৌড়, তাই না? এছাড়া মুর্শিদাবাদের হাজারদুয়ারি রয়েছে, কোচবিহারের রাজবাড়ি রয়েছে, এগুলো কিন্তু ঐতিহাসিক স্থান। ধর্মীয় স্থান, সাগরদ্বীপের কপিলমুনি আশ্রম যেখানে সাগর মেলা হয়, লক্ষ লক্ষ মানুষ সেখানে সমাগম ঘটে। দুর্গাপুজো, তাই তো? ফুরফুরা শরীফে ঈদ, এগুলো কিন্তু ধর্মীয় উৎসব। ঠিক আছে? আচ্ছা স্টুডেন্ট, এই যে শিল্পগুলো সম্পর্কে পড়েছি আমরা ইতিমধ্যে, আজকে আমরা এবারে নতুন ক্লাসে আসব। গত ক্লাসে তোমাদের পড়া যথেষ্ট মুখস্থ করেছো, সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও কুটির শিল্প কি বলছে? যে পশ্চিমবঙ্গের সবচেয়ে সম্ভাবনাময় ও উপযোগী শিল্প ক্ষেত্র হলো ক্ষুদ্র শিল্প। স্বল্প বিনিয়োগ, কম জমি, স্বল্প ঝুঁকি, অল্প শ্রমিক নিয়োগ করে যে শিল্প গড়ে ওঠে তাকে কিন্তু ক্ষুদ্র শিল্প বলবো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ক্ষুদ্র শিল্প কাকে বলবো? কাকে বলবো? না, যে স্বল্প বিনিয়োগ হচ্ছে অর্থাৎ মূলধন কম, জমির অল্প জমি লাগে, স্বল্প ঝুঁকি আছে, বা অল্প শ্রমিক নিয়োগ করে যে শিল্প গড়ে ওঠে তাকে আমরা কি বলবো? ক্ষুদ্র শিল্প। দেখো, তোমরা কিন্তু তোমাদের আশেপাশে দেখেছো অনেক বাড়িতে যে নিজেরাই কিছু উৎপাদন করে বাজারে সেটা বিক্রি করছে, করছে তো। তাহলে সেখানে কি? সেখানে কিন্তু বিনিয়োগ স্বল্প। কেউ ধরো বিড়ি তৈরি করছে, কেউ ধরো খবরের কাগজ থেকে প্যাকেট তৈরি করছে, বা কেউ ধরো তাঁতের শাড়ি বুনছে ঘরে। এগুলো তোমরা দেখেছো নিশ্চয়ই। তাহলে এই যে শিল্প কর্মকাণ্ডগুলিকে আমরা কি বলবো? ক্ষুদ্র শিল্প। কেন বলবো? তার কারণ এগুলোর জন্য বেশি জমি লাগে না, বেশি মূলধন লাগে না, বেশি শ্রমিক লাগে না। সে কিন্তু নিজের বাড়িতেই এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একেই আমরা কি বলবো? ক্ষুদ্র শিল্প। ভারতের শিল্প কমিশন ক্ষুদ্র শিল্প নিয়ে নানা কাজ করে থাকে। তাহলে কি হলো? যে ক্ষুদ্র শিল্প নিগম রয়েছে ভারতে, এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু নানা রকম কাজ করে। পশ্চিমবঙ্গ সরকারের শিল্পের শ্রেণীবিভাগ ভিত্তিগুলো হলো, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার এই ক্ষুদ্র ও কুটির শিল্পকে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করেছে। কি কি ভাগ? এক নম্বর দেখো রয়েছে অতি ক্ষুদ্র শিল্প, যেটাকে কি বলা হচ্ছে? মাইক্রো ইন্ডাস্ট্রি। দ্বিতীয় কি? না ক্ষুদ্র শিল্প, স্মল ইন্ডাস্ট্রি। এবং ৩ নাম্বার কি রয়েছে? মাঝারি শিল্প। দেখো এই যে ৩টি ভাগ রয়েছে, অতি ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, মাইক্রো, স্মল আর মিডিয়াম ইন্ডাস্ট্রি। এই ৩টে ভাগে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ক্ষুদ্র কুটির শিল্পটাকে ভাগ করেছে। আমরা এই ৩টি আহ, শিল্প সম্পর্কে কিন্তু এই ভাগ সম্পর্কে বা শ্রেণীবিভাগ সম্পর্কেই কিন্তু বিস্তারিত জানবো। প্রথমে আমরা দেখব যে অতি ক্ষুদ্র শিল্প কাকে বলে। এখানে বিনিয়োগ বা মূলধনের যে বা টাকা পয়সা যে বিনিয়োগ করতে হচ্ছে এই শিল্পে, সেটা ১০ লক্ষ টাকা বা তারও কিন্তু কম। অর্থাৎ মূলধন যথেষ্ট কম, মাত্র ১০ জন শ্রমিক বা তার থেকে আরো কম শ্রমিক নিয়ে এই ব্যবসা কিন্তু চালানো যায়। তাহলে ১০ লক্ষ টাকার কম এবং ১০ জন শ্রমিকের কম শ্রমিক নিয়ে যে শিল্প গড়ে ওঠে তাকে আমরা কি বলবো? অতি ক্ষুদ্র শিল্প।
খুব ভালো করে মনে রাখবে যে মূলধনের পরিমাণ কত এখানে অতি ক্ষুদ্র শিল্পতে, 10 লক্ষেরও কম। উদাহরণ হিসেবে তোমরা কি বলতে পারো? উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো যে আগরবাতি তৈরি, অর্থাৎ ধূপ তৈরি, বা হস্তচালিত তাঁত বা মিষ্টির দোকান। দেখো এখানে এই যে হস্তচালিত তাঁত, নিজের বাড়িতেই কিন্তু এরকম কাপড় কল প্রতিস্থাপন করে তাঁতের শাড়ি কিন্তু বোনা হয়। পশ্চিমবঙ্গের কোন কোন স্থানে বলতো এটি বিখ্যাত? কৃষ্ণনগর, শান্তিপুর, মুর্শিদাবাদ, এইসব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে এরকম হস্তচালিত তাঁত কল রয়েছে, যার দ্বারা তাঁতের শাড়ি কিন্তু তৈরি করা হচ্ছে। এছাড়া মিষ্টি তৈরি ইত্যাদি যে বিনিয়োগ এখানে কিন্তু খুবই কম, 10 লক্ষেরও কম। তাহলে এই শিল্পগুলোকে কি বলা হচ্ছে? অতি ক্ষুদ্র শিল্প। দ্বিতীয় কি রয়েছে দেখো, ক্ষুদ্র শিল্প। অতি ক্ষুদ্র পরে যে শিল্পটা আসে সেটা কিন্তু এই শিল্পের থেকে একটু বড়, যেখানে মূলধন কত 25 লক্ষ টাকার বেশি এবং 5 কোটি টাকার কম। তাহলে 25 লক্ষ থেকে 5 কোটির মধ্যে যে শিল্পে বিনিয়োগ করা হবে তাকে কি বলা হবে? ক্ষুদ্র শিল্প। মোট শ্রমিক 10 থেকে 50 জন হতে হবে। বাজারের আয়তন ছোট অঞ্চলে সীমাবদ্ধ থাকবে। উদাহরণ কি? যেমন রেডিমেড জামা কাপড় তৈরি, ছাপাখানা, অর্থাৎ তাঁতের যে কল সেটা আমরা কি দেখেছিলাম? অতি ক্ষুদ্র। রেডিমেড জামা কাপড় তৈরির জন্য এটা বড় কারখানা লাগে, বড় বড় মেশিনপত্র লাগে। সেখানে বিনিয়োগ কত? 25 লক্ষ থেকে 5 কোটির মধ্যে, এবং শ্রমিক কত? 10 থেকে 50 জনের মধ্যে যে শিল্প গড়ে উঠবে তাকে আমরা কি বলবো? ক্ষুদ্র শিল্প বা স্মল ইন্ডাস্ট্রি। উদাহরণ তোমরা জানলে যে এ দেখো রয়েছে ছাপাখানা বা রেডিমেড কাপড় তৈরির যে কারখানা, সেগুলো কিন্তু হলো ক্ষুদ্র শিল্পের উদাহরণ। আচ্ছা, এরপরে রয়েছে দেখো মাঝারি শিল্প। মাঝারি শিল্প কি? ক্ষুদ্র শিল্পর থেকে একটু বড় যে শিল্প হয়, যেখানে মূলধন কত? 5 কোটি থেকে 10 কোটির মধ্যে থাকবে। তাহলে প্রথমে আমরা কি বললাম? যে অতি ক্ষুদ্র 5 লক্ষের মধ্যে, তারপরে কি বললাম? ক্ষুদ্র 25 থেকে 5 কোটির মধ্যে, এবং মাঝারি শিল্প কত? না, 5 কোটি থেকে 10 কোটির মধ্যে এই যে মূলধন সেটা সীমাবদ্ধ থাকবে। সেখানে তোমার শ্রমিক কত থাকবে? 20 থেকে 250 জন শ্রমিক কিন্তু একসাথে কাজ করতে পারে। বাজারের আয়তন রাজ্য বা দেশের মধ্যে সীমাবদ্ধ। এই যে ক্ষুদ্র শিল্প সেটা একটা লোকালিটির মধ্যে আবদ্ধ। আবার যেখানে ক্ষুদ্র শিল্প পড়লাম সেখানে কি একটা জেলা বা তার মধ্যে আবদ্ধ থাকতে পারে। কিন্তু যখন একটা মাঝারি শিল্প গড়ে উঠবে সেটা কিন্তু একটা রাজ্য বা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে। যেমন কি যন্ত্রাংশ নির্মাণ শিল্প, বিভিন্ন রকম যন্ত্রপাতি তৈরি হয় ছোট ছোট কারখানাতে। সেই কারখানার মূলধন কত? না, 5 কোটি থেকে 10 কোটির মধ্যে থাকলে তাকে আমরা কি বলবো? মাঝারি শিল্প। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পশ্চিমবঙ্গের সরকার অনুযায়ী যে 3টি শ্রেণীবিভাগ রয়েছে শিল্পের বা ক্ষুদ্র কুটির শিল্পের, সেটা কি কি তাহলে? অতি ক্ষুদ্র, ক্ষুদ্র আর মাঝারি শিল্প। সেখানে তোমরা টাকার বিনিয়োগ এবং শ্রমিক এই দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না, মনে রাখবে। আচ্ছা, এরপরে দেখো, সুতরাং স্বল্প আয়তনে, স্বল্প শ্রমিকের সাহায্যে ও স্বল্প মূলধনে বিনিয়োগ করে আধুনিক পদ্ধতিতে শিল্পদ্রব্য উৎপাদন করা হলে তাকে ক্ষুদ্র শিল্প বলা হয়। এটা একটু আগে আমরা জেনেছি যে ক্ষুদ্র শিল্প কাকে বলবো। আর যেখানে বাইরের শ্রমিকের বদলে পরিবারের সদস্যদের সাহায্যে নিজের গৃহের মধ্যেই চিরাচরিত পদ্ধতিতে উৎপাদন করা হয়, তখন তাকে আমরা কি বলবো? কুটির শিল্প। তোমরা পড়েছো না যে কুটির মানে কি? ছোট ঘর। সেই ছোট ঘরের মধ্যে যখন বাইরের শ্রমিক না নিয়ে নিজের ঘরের সদস্যদের নিয়ে যে শিল্পটা গড়ে উঠবে, যে ছোট শিল্প গড়ে উঠবে, তাকে আমরা কি বলবো? কুটির শিল্প। অর্থাৎ নিজের ঘরে যে শিল্প গড়ে উঠছে, সেটা তাঁত কলের মাধ্যমে আহ, শাড়ি তৈরি, বা শালপাতার মাধ্যমে বিড়ি তৈরি ইত্যাদি কিন্তু হলো কুটির শিল্পের উদাহরণ। মনে থাকবে? আচ্ছা, এরপরে কি রয়েছে দেখবো। পশ্চিমবঙ্গের ক্ষুদ্র কুটির শিল্পের বৈচিত্র্য ও বন্টন, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষুদ্র কুটির শিল্প কোন কোন ক্ষেত্রে জড়িত, এই কুটির শিল্প বা ক্ষুদ্র শিল্পের মধ্যে কোন কোন শিল্পগুলো আসছে সেগুলো আমরা জানবো। পশ্চিমবঙ্গের ক্ষুদ্র কুটির শিল্প কিন্তু অত্যন্ত বৈচিত্র্যময়, অর্থাৎ অনেক রকম কিন্তু ছোট ছোট
ক্ষুদ্র কুটির শিল্প কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। রাজ্যে লক্ষ লক্ষ মানুষ এই শিল্পের সাথে কিন্তু যুক্ত। বিভিন্ন প্রকার ক্ষুদ্র ও কুটির শিল্পগুলি আমরা আলোচনা করব। প্রথমে যে ক্ষুদ্র কুটির শিল্পটা রয়েছে সেটা দেখো কি রয়েছে না, হস্তচালিত তাঁত শিল্প। পশ্চিমবঙ্গের বৃহত্তম কুটির শিল্প হলো তাঁত শিল্প। খুব ভালো করে মনে রাখবে তোমরা যে পশ্চিমবঙ্গের বৃহত্তম কুটির শিল্পের নাম কি। পশ্চিমবঙ্গের বৃহত্তম কুটির শিল্পের নাম কিন্তু হলো হস্তচালিত তাঁত শিল্প। তাঁত শিল্পের মাধ্যমে কি হয়, তাঁতের শাড়ি তৈরি হয়। একসময় এই তাঁতের শাড়ি কিন্তু পৃথিবী জোড়া খ্যাতি ছিল, বর্তমানেও রয়েছে, তবে আহ, বর্তমানে কিন্তু এই তাঁতের শাড়ির চাহিদাটা অনেকটাই কমেছে। রাজ্যের প্রায় ৩.৫ লক্ষ মানুষ কিন্তু এই তাঁত শিল্পের সাথে বা তাঁত কলের সাথে কিন্তু যুক্ত রয়েছে। কোন কোন অঞ্চলে পশ্চিমবঙ্গের এই তাঁত শিল্প গড়ে উঠেছে? নদিয়ার ফুলিয়া, শান্তিপুর, বাঁকুড়ার বিষ্ণুপুর, হুগলির ধনেখালি বা কোমপুরের তাঁত শিল্প কিন্তু প্রসিদ্ধ। বুঝতে পেরেছো? তাহলে ১ নম্বর কি হলো, তাঁত শিল্প। দেখো এখানে তাঁতের শিল্প নিজের ঘরেই কিন্তু তাঁত কলের মাধ্যমে তাঁতের শাড়ি তৈরি করা হচ্ছে। এরপরে দেখো রয়েছে ২ নম্বর, বাঁশ বা বেত শিল্প। পশ্চিমবঙ্গের একটি প্রাচীন শিল্প হলো বাঁশ শিল্প। এই বাঁশ কি কি কাজে লাগে? চেয়ার, টেবিল সহ নানা দৈনন্দিন ব্যবহার্য দ্রব্য এই শিল্পে প্রস্তুত করা হয়। তোমরা তাঁতের ঝুড়ি দেখেছো, সরি বেতের ঝুড়ি দেখেছো? দেখো এই যে ছবিতে রয়েছে, বেতের মাধ্যমে কিন্তু ঝুড়ি তৈরি করা হচ্ছে। এছাড়া নানান যে গৃহের যে কাজে লাগে এমন দ্রব্য কিন্তু, শৌখিন দ্রব্য কিন্তু প্রস্তুত করা হয়ে থাকে। এই শিল্পে প্রায় ৩৫,০০০ মানুষ এই শিল্পের সাথে বর্তমানে যুক্ত রয়েছে। পশ্চিমবঙ্গের কোন কোন স্থানে এই শিল্প বিখ্যাত? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার জেলা কিন্তু বাঁশ বা বেত শিল্পে বিখ্যাত। কেন? কারণ সেই সব অঞ্চলে প্রচুর পরিমাণে কাঁচামাল পাওয়া যায়, অর্থাৎ বাঁশ চাষ কিন্তু হয়। ঠিক আছে? যেগুলোর সাহায্যে টেবিল, চেয়ার বা কুলো বা ঝুড়ি বা নানা রকম শৌখিন যে সামগ্রী দৈনন্দিন কাজে যেগুলো লাগে সেগুলো কিন্তু তৈরি করা হয়। এরপর দেখো রয়েছে মৃৎশিল্প। মৃৎশিল্প মানে কি? মৃৎশিল্প মানে হচ্ছে মাটির তৈরি বিভিন্ন দ্রব্য। তাহলে তোমরা মাটির তৈরি বিভিন্ন দ্রব্য যখন জানলে, সেগুলো দিয়ে কি কি তৈরি হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ভেরি গুড। যেমন পুতুল, প্রতিমা, হাঁড়ি, সরা প্রভৃতি মৃৎশিল্পের অন্তর্গত। আমরা পুজোতে ঠাকুর দেখি, সেখানে কারা কাজ করে? মৃৎশিল্পীরা। কারণ তারা মাটি দিয়ে কিন্তু ঠাকুরকে রূপদান দেয়, তাই না? তাহলে এছাড়া বিভিন্ন শৌখিন হাঁড়ি তৈরি করা বা পুতুল তৈরি করা, সরা তৈরি করা ইত্যাদি সব কিন্তু মৃৎশিল্পের অন্তর্গত। কোন অঞ্চলে পশ্চিমবঙ্গের এই মৃৎশিল্প বিখ্যাত বলতো? নদিয়ার কৃষ্ণনগর মাটির পুতুল। তাহলে মাটির পুতুল কোথায় বিখ্যাত? নদিয়ার কৃষ্ণনগরে। আমাদের কলকাতা শহরে কুমোরটুলি রয়েছে, যেখানে কিন্তু প্রতিমা তৈরির জন্য বিখ্যাত, তাই না? তাহলে মৃৎশিল্প এবং বেত শিল্প কিন্তু ক্ষুদ্র কুটির শিল্পের মধ্যে পড়ছে। আর কোন কোন শিল্প রয়েছে দেখো? টেরাকোটা শিল্প। টেরাকোটা শিল্প খুব গুরুত্বপূর্ণ একটি শিল্প পশ্চিমবঙ্গে। পোড়ামাটি দিয়ে নানান দ্রব্য তৈরি করাকে টেরাকোটা শিল্প বলে। দেখো এই যে ছবি, পোড়ামাটি দিয়ে কিন্তু বিভিন্ন রকম শৌখিন দ্রব্য, পুতুল বা অন্যান্য শৌখিন জিনিসপত্র তৈরি করা হয়। তোমরা নিশ্চয়ই জানো, ইতিমধ্যে জানো যে টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত কোন স্থান? বাঁকুড়ার বিষ্ণুপুর। ভেরি গুড। তাহলে বাঁকুড়ার বিষ্ণুপুর, পাঁচমুড়া এই শিল্পে কিন্তু বিখ্যাত। বিশেষ করে টেরাকোটা শিল্পে কিন্তু বিখ্যাত একটি জেলা হলো বাঁকুড়া জেলা। ডোকরা শিল্প খুব গুরুত্বপূর্ণ একটি শিল্প। ডোকরা শিল্প বিভিন্ন ধাতু, বিশেষত পিতলের থেকে বিভিন্ন মূর্তি প্রস্তুত করাকে ডোকরা শিল্প বলা হয়। বুঝতে পারলে? এই ধাতু শিল্প ৩,০০০ বছরেরও পুরনো। ছত্তিশগড়ের বস্তার জেলায় এই শিল্পের উৎপত্তি হয়। তাহলে এই যে ডোকরা শিল্প কি না, পিতলের যে আহ, রয়েছে পিতল, সেই পিতলটাকে কিন্তু ধাতুটাকে কি হয় না তরল করে বিভিন্ন মূর্তি প্রস্তুত করা হয়। একে কি বলা হয়? ডোকরা শিল্প। আর এই শিল্প কোথায় উৎপত্তি লাভ করেছে না ছত্তিশগড়ের
বহু বছর আগে, প্রায় 3000 বছর আগে উৎপত্তি লাভ করেছে। বর্তমানে পশ্চিমবঙ্গের বাঁকুড়ার বিকিনা, বর্ধমানের দরিয়াপুর ডোকরা শিল্পে কিন্তু বিখ্যাত স্থান হয়ে উঠেছে। ই কমার্সের মাধ্যমে এই দুটি স্থান থেকে ডোকরা শিল্প সামগ্রী বিক্রি বাট্টা হয়। ই কমার্স মানে অর্থাৎ অনলাইনে, বিভিন্ন অ্যাপস এর দ্বারা এই যে ডোকরা শিল্পের যে উৎপাদিত দ্রব্য, যেমন কি না পিতলের মূর্তি বা অন্যান্য কিছু, সেগুলো কিন্তু ই কমার্সের মাধ্যমে শিল্প সামগ্রী বিক্রি বাটা করা হয়। তাহলে তোমরা কি কি জানলে? তাঁত শিল্প, টেরাকোটা, বেত শিল্প, ডোকরা শিল্প, তাই তো? এরপরে আরো কিন্তু অনেকগুলো ক্ষুদ্র কুটির শিল্প রয়েছে। দেখো কি রয়েছে। স্টুডেন্ট, পশ্চিমবঙ্গের আরো একটি বিখ্যাত শিল্প হলো রেশম শিল্প। রেশম শিল্প কি জিনিস? দেখো, তুঁত গাছের সুতিপোকা পালন করে রেশম কিন্তু সংগ্রহ করা হয়। দেখো এরম ভাবে তৈরি করা হয় সেটা। এই যে ডান দিকে ছবি দেখতে পাচ্ছ, তুঁত গাছের গুটি পোকাগুলিকে পালন করতে হয় এবং সেখান থেকে রেশম কিন্তু সংগ্রহ করা হয়। বর্তমানে মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়ার বিশপুর বা সোনামুখী প্রভৃতি স্থানে তসর, এরি, মুগা সিল্ক তৈরি করা হয় কিন্তু এই রেশম শিল্পের মাধ্যমে। সম্প্রতি বহরমপুরে রেশম বীজের বৃহত্তম হিমঘর স্থাপনের কাজ চলছে। তাহলে সরকারের তরফ থেকে এই রেশম শিল্পকে উন্নতি করে নিয়ে যাওয়ার পক্ষে কি করা হচ্ছে না, বৃহত্তম রেশম বীজের হিমঘর, অর্থাৎ রেশমটাকে যেখানে কিন্তু কি গচ্ছিত রাখা যাবে সেরকম স্থান কিন্তু সরকারের তরফ থেকে করা হচ্ছে এই রেশম শিল্পকে উন্নত করে নিয়ে যেতে। এছাড়া রয়েছে দেখো লাক্ষা উৎপাদন শিল্প। লাক্ষা উৎপাদন শিল্প কি? তোমরা অনেকে হয়তো এই শিল্পটা সম্পর্কে নতুন শুনছো। পুরুলিয়ার ঝালদা শহরে, এছাড়া বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও মালদা জেলাতে কিন্তু লাক্ষা চাষ করা হয়। দেখো এই যে গুটি পোকার মাধ্যমে এই যে লাক্ষা, অর্থাৎ গাছের দেখবে যে ডালপালাগুলো রয়েছে সেখানে কিন্তু দেখবে সাদা সাদা একটা স্তর পড়ে, সেইগুলো সংগ্রহ করে কিন্তু এই লাক্ষা উৎপাদন শিল্প এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলোর মাধ্যমে কি তৈরি করা হয় বলতো? বিভিন্ন রং প্রস্তুতকারক শিল্পে কিন্তু এই লাক্ষা প্রয়োজন হয়। বুঝতে পেরেছো? তাহলে ঝালদা শহরে স্বাধীনতার আগে থেকেই কিন্তু এই লাক্ষা উৎপাদনের কাজ চলছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, মালদা এই জেলাগুলোতেও কিন্তু বর্তমানে লাক্ষা উৎপাদন করা হচ্ছে। এরপরে হচ্ছে দেখো হস্তশিল্প। হস্তশিল্প মানে জানো তোমরা হস্তশিল্পের মানে কি? ভেরি গুড, মানে হাতে বিভিন্ন শৌখিন কাজপত্র করাকে হস্তশিল্প বলা হয় এবং সেগুলো কিন্তু মার্কেটে বিক্রিও করা হয়। পুরুলিয়ার বাঘমুন্ডির চড়িদাতে ছৌ নাচের মুখোশ, বর্তমানে এটি সারা ভারতে কিন্তু জনপ্রিয়। তাহলে এই যে ছৌ নাচ হয়, তোমরা নিশ্চয়ই দেখেছো ছৌ নাচ। ছৌ নাচ কোথায় বিখ্যাত? পুরুলিয়া জেলাতে। তাহলে সেই ছৌ নাচের জন্য যে মুখোশ তৈরি করা হয় সেগুলো, এছাড়া হাতের মাধ্যমে বিভিন্ন প্রতিমার মুখোশ, বিভিন্ন জীবজন্তু তৈরি করা হয় ইত্যাদি কিন্তু পুরুলিয়ার বাঘমুন্ডিতে খুবই বিখ্যাত। এছাড়া বর্তমানে বীরভূমের নানুরে কাঁথা শিল্প, পূর্ব বর্ধমানে নতুন গ্রামে কাঠের পুতুল তৈরি করা হয়। এগুলি কিন্তু সবই জনপ্রিয় হস্তশিল্পের উদাহরণ। দেখো এই যে হাতের মাধ্যমে একটা মাটির কলসিতে কি সুন্দর ডিজাইন তৈরি করা হচ্ছে, তাই না? তাহলে এগুলো হলো কিন্তু হস্তশিল্প, যেটাকে ইংরেজিতে কি বলা হয়? হ্যান্ডিক্রাফট শিল্প, তাই তো? আচ্ছা, এরপরে রয়েছে দেখো তৈরি পোশাক উৎপাদন শিল্প। রেডিমেড গার্মেন্টস, তৈরি পোশাক, মেটিয়াবুরুজ, গার্ডেন রিচ, সন্তোষপুর, এছাড়া বাঁকুড়া, জগদীশপুর, উলুবেড়িয়া, কোচবিহারে এই পোশাক তৈরি উৎপাদন করা হয়ে থাকে। বর্তমানে আমাদের এই কলকাতা শহরের কাছাকাছি মেটিয়াবুরুজ বা কলকাতা শহরের মধ্যে গার্ডেন রিচ, সন্তোষপুর এই অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে রেডিমেড কাপড় তৈরি করা হয়। অর্থাৎ ছোট বড় নানা রকম কারখানা গড়ে উঠেছে, সেখানে নানা রকম কিন্তু কি তৈরি করা হয়েছে না, যন্ত্রপাতি বসিয়ে তার মাধ্যমে কিন্তু খুব সহজেই রেডিমেড জামা কাপড় তৈরি করা হচ্ছে, যেটা তুমি বাজার থেকে কিনছো, শপিং মল থেকে কিনছো, দোকান থেকে কিনছো, সেগুলো কি না রেডিমেড কাপড়, তাই তো? আচ্ছা, তাহলে আমরা অনেকগুলো কিন্তু শিল্প সম্পর্কে জানলাম যেগুলো ক্ষুদ্র ও কুটির শিল্পের অন্তর্গত, তাই তো?
এরপরে দেখা রয়েছে প্রকাশনা শিল্প। এই শিল্পে পশ্চিমবঙ্গের সবচেয়ে অভিজাত ও ঐতিহ্যবাহী শিল্প। প্রকাশনা শিল্প তাহলে কি? দেখো, এই যে তোমরা বিভিন্ন বই পড়ছো, বিভিন্ন গ্রন্থ ইত্যাদি কিন্তু প্রকাশ করতে হয়। কোথা থেকে পাওয়া যায় এই শিল্প বিখ্যাত? কলকাতার কলেজ স্ট্রিট, ধর্মতলা এই শিল্পের কিন্তু স্বর্গরাজ্য। তোমরা অনেকে কলেজ স্ট্রিট ঘুরতে গেছো মা বাবার সাথে, বা বই কেনার জন্য অনেকেও গেছো। সেখানে দেখবে অসংখ্য বইয়ের দোকান কিন্তু গড়ে উঠেছে এবং বিভিন্ন রকম প্রকাশনা সেখানে কিন্তু কাজ করে এবং তারা কিন্তু মার্কেটে নতুন নতুন বই নিয়ে আসে। সেই বইগুলো আমরা কিনছি। কোভিড-19 এর অতিমারিতে এই শিল্প কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের উন্নতি করার জন্য এই শিল্প সরকারের বিশেষ দৃষ্টিপাত করা প্রয়োজন। তাহলে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা, তাকে উন্নতি করতে হবে। তার মানে কি? আমরা শিক্ষাটা গ্রহণ করি কিভাবে? বইয়ের মাধ্যমে। আর এই বই প্রকাশ করে কে? বিভিন্ন প্রকাশনী। তোমরা ছায়া প্রকাশনীর নাম শুনেছ, এছাড়া প্রান্তিক প্রকাশনীর নাম শুনেছ, রায় ও মাটির নাম শুনেছ, শুনেছ তো? তাহলে এগুলো কি? রায় ও মাটিন, ছায়া প্রকাশনী, এগুলো কিন্তু হলো সব একটা একটা প্রকাশনী। এদের মাধ্যমে অনেক বই কিন্তু মার্কেটে আসে, যা ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষাদান করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাই সরকারেরও উচিত এই প্রকল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়া বা এই প্রকল্প আরো যাতে উন্নতি লাভ করে সেদিকে লক্ষ্য রাখা। এরপরে দেখা রয়েছে মাদুর শিল্প। পশ্চিম মেদিনীপুরের সবং এবং পিংলা মাদুর তৈরির জন্য বিখ্যাত। মাদুর তোমরা কম বেশি সকলেই দেখেছো। মেঝেতে যেটা পেতে আমরা বসি সেটাকে মাদুর বলি তো। তাহলে এই মাদুর শিল্পে কিন্তু কি না, পশ্চিম মেদিনীপুরের সবং এবং পিংলা কিন্তু খুব বিখ্যাত দুটি স্থান। তোমরা এই দুটো নাম কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে। এছাড়া সুন্দরবনের হোগলা, বেতের মাদুর ও শীতল পাটির তৈরি হয়। ভারত সহ সারা পৃথিবীতে এই মাদুরগুলির ব্যাপক চাহিদা রয়েছে। দেখো এই ডান দিকে ছবিতে নানা রকম মাদুর, ছোট বড় বিভিন্ন মাদুর তৈরি করা হয়। গ্রামের দিকে কিন্তু এগুলো এখনো অনেক চল রয়েছে। শহরের দিকে এই মাদুর শিল্প অতটা বিখ্যাত না হলে পশ্চিমবঙ্গের যে অঞ্চলগুলো রয়েছে কলকাতা বাদে, সেই অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপকভাবে এই মাদুর শিল্প উন্নতি লাভ করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ সবং ও পিংলা, এখান থেকে যে মাদুরগুলো তৈরি হয় সেটা কিন্তু পুরো ভারত সহ পৃথিবীর বিভিন্ন স্থানে পৌঁছে যায়। এছাড়া আর কি দেখেছিলাম? দেখো এই যে কলেজ স্ট্রিটে বই, বিভিন্ন বই প্রকাশনী, এটাও কিন্তু ক্ষুদ্র ও কুটির শিল্পের অন্তর্গত। আচ্ছা, এছাড়া আর কোন কোন শিল্প পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও কুটির শিল্পের অন্তর্গত সেটা আমরা দেখব। পশ্চিমবঙ্গের অন্যান্য ক্ষুদ্র কুটির শিল্পগুলি হলো দড়ি নির্মাণ শিল্প, ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিং বা ফাউন্ড্রিং শিল্প, বিড়ি শিল্প, যেখানে বাড়ির মহিলারা বিড়ি তৈরি করছে, গুড় শিল্প, গুড়কে জাল দিয়ে সেটাকে মাড় করে যখন পাটালি গুড় বা ভেলি গুড় তৈরি করা হয় সেটাও কিন্তু বাজারে বিক্রি করা হয়। সেটাও কিন্তু একটি শিল্প, গুড় শিল্প। এছাড়া চালকল বা তেলকল, অর্থাৎ আমরা যে ধান উৎপন্ন করি সেটা কোথায় যায়? উৎপাদিত হওয়ার পর চাল কলে যায়, সেখান থেকে কিন্তু ধান তৈরি হয়। সেই ধান, সেখান থেকে সরি চাল তৈরি হয়, সেই চালটা কিন্তু আমরা ভাগ করে খাই। তাহলে সেই চাল কল বা তেল কল সেটাও কিন্তু একটি শিল্পের, ক্ষুদ্র কুটির শিল্পের মধ্যে পড়ছে। এছাড়া আর কি কি রয়েছে? শাল পাতার বাসন। দেখবে তোমরা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান অনুষ্ঠান বাড়িতে খেতে গেলে থালার বদলে শাল পাতার থালা দেওয়া হয়, বা বর্তমানে প্লাস্টিকের থালাও দেওয়া হচ্ছে। তাহলে প্লাস্টিকের থালাগুলো কি হয়? এগুলো পরিবেশের ক্ষতি করে, কিন্তু শালপাতা পরিবেশের ক্ষতি করে না। ফলে এখনো কিন্তু বিভিন্ন স্থানে এই শালপাতার মাধ্যমে কিন্তু খাবার পরিবেশন করা হয়। তোমরা নিশ্চয়ই সেটা দেখেছো। তাহলে এই শালপাতা তৈরি করা হয় কি যে পদ্ধতিতে বা যে প্রক্রিয়ার মধ্যে পড়ে সেটাও কিন্তু একটি শিল্প। কারণ গ্রামের মহিলারা শাল বাগান থেকে এই পাতাগুলো সংগ্রহ করে নিয়ে এসে তাদের বাড়িতে কিন্তু এই শালপাতা নির্মাণ করে এবং সেখান থেকে কিন্তু মার্কেটে তারা সেটা বিক্রি করে। তাই শালপাতা বাসন তৈরি করা কিন্তু একটি ক্ষুদ্র শিল্পের অন্তর্গত। এছাড়া স্বর্ণ শিল্প, সেটিও একটি ক্ষুদ্র শিল্পের অন্তর্গত। তাহলে আমরা কিন্তু অনেক রকম ক্ষুদ্র কুটির শিল্প সম্পর্কে আলোচনা করলাম, তাই তো? তোমরা কয়েকটি ক্ষুদ্র কুটির শিল্পের নাম বলো তো, বলো। ভেরি গুড। তাঁত শিল্প, বেত শিল্প, এছাড়া রেশম শিল্প, দড়ি শিল্প, বিড়ি শিল্প, গুড় শিল্প, তাই তো? টেরাকোটার শিল্প, মাদুর শিল্প, এগুলো কিন্তু বিখ্যাত সব ক্ষুদ্র ও কুটির শিল্প। আর আমরা ক্ষুদ্র কুটির শিল্প কাকে বলবো বা কেন এগুলোকে ক্ষুদ্র কুটির শিল্প বলবো সেগুলো তোমরা নিশ্চয়ই জেনে গেছো। যে স্বল্প বিনিয়োগ,
স্বল্প শ্রমিক এবং নিজের ঘরের মধ্যে কিন্তু আমি কি না কোনো মেশিন বসিয়ে বা তাঁত কল বসিয়ে যে উৎপাদন করছি এবং সেটা বাইরে বিক্রি করছি, তার জন্য সেটাকে কি বলা হচ্ছে ক্ষুদ্র বা কুটির শিল্প, তাই তো? আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট রয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্পের সমস্যা ও সম্ভাবনা। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই ক্ষুদ্র কুটির শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তা সত্ত্বেও এই ক্ষুদ্র কুটির শিল্পে কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন দেখা দিয়েছে। কি কি সেই সমস্যা? এক নম্বর দেখো রয়েছে প্রয়োজনীয় মূলধনের অভাব। একটা পরিবারের ৫ লক্ষ টাকা, ক্ষুদ্র পরিবারের বা গরিব পরিবারের ৫ লক্ষ টাকা জোগাড় করাও কিন্তু সম্ভব হয় না বর্তমানে, তাই না? কারণ একটা ছোট্ট শিল্প বাড়িতে নির্মাণ করতে বা সেটাকে এগিয়ে নিয়ে যেতেও কিন্তু বিনিয়োগ প্রয়োজন, অর্থাৎ মূলধনের প্রয়োজন। তারপরে সেটার কি করতে হবে না, কাঁচামাল সংগ্রহ করতে হবে, সেটাকে উৎপাদিত দ্রব্যকে বাজারে বিক্রি করতে হবে, নানান হ্যাপা কিন্তু থাকে। ফলে মূলধনের অভাবের ফলে ক্ষুদ্র শিল্পগুলি প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করতে পারে না, এক নম্বর। দ্বিতীয়ত কি না, বর্তমানে বৃহদায়তন ও বিদেশি শিল্পের সঙ্গে তীব্র প্রতিযোগিতা করতে হচ্ছে। দেখো বর্তমানে বড় বড় ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে স্থাপন করা হয়েছে, ফলে সেগুলোতে খুব অল্প সময়ে মেশিনের মাধ্যমে কিন্তু নানা রকম দ্রব্য উৎপাদন করা হচ্ছে, হচ্ছে তো? তাহলে সেখানে এই যে কুটির শিল্প যেগুলো হাতের তৈরি জিনিসপত্র, সেগুলো কিন্তু খুব মার খাচ্ছে, অর্থাৎ সেগুলোর চাহিদা বা বাজার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে এই শিল্প কিন্তু বর্তমানে বৃহদায়তন ও বিদেশি শিল্পের সাথে কিন্তু টেক্কা দিতে পারছে না, ফলে ধীরে ধীরে কিন্তু রুগ্ন শিল্পতে পরিণত হচ্ছে। দ্বিতীয় পয়েন্ট এটা। তাহলে ১ নম্বর আর ২ নম্বর হলো মূলধনের অভাব, এবং দ্বিতীয় কি হলো যে বৃহদায়তন বা বিদেশি শিল্পের সাথে পাল্লা দিতে পারছে না। তৃতীয়ত কি, পণ্য বিক্রয়ে সমস্যা, এক বড় সমস্যা। দেখো পশ্চিমবঙ্গে বর্তমানে এই ক্ষুদ্র কুটির শিল্পের একটা বড় সমস্যা হলো এই বাজার সৃষ্টি করা। বর্তমানে এত রকম বিকল্প দ্রব্য বাজারে চলে এসেছে, যার ফলে মানুষ কিন্তু যেটার দাম কম বা যা সহজে ব্যবহার করে আবার ফেলে দেওয়া যাবে, সেই সব জিনিসপত্র কিন্তু বেশি ব্যবহার করছে। ফলে এই যে হস্তশিল্প বা গৃহে নির্মাণ যে শিল্পগুলি রয়েছে, সেই শিল্পে উৎপাদিত দ্রব্য খুব কম ব্যবহার করছে এবং বাজারে কিন্তু বিক্রিও কমে যাচ্ছে। তার বড় উদাহরণ কি বলতো? শালপাতার বাসন। দেখবে বর্তমানে শালপাতার বাসন কিন্তু যথেষ্ট পরিমাণে কমে গেছে। বর্তমানে প্লাস্টিক বা অন্য কিছু ফাইবার ইত্যাদি প্লেট কিন্তু তৈরি হয়ে গেছে, যার ফলে এইসব পণ্যগুলো কিন্তু বাজারে বিক্রি করতে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর ৪ নম্বর কি রয়েছে? সরকারি সাহায্যের অভাব ও রপ্তানির অভাবে এই শিল্পের সুষ্ঠু বিকাশ হচ্ছে না। সরকার ছোট ছোট যে শিল্পগুলো রয়েছে সেখানে বিনিয়োগ করতে পারছে না বা বিনিয়োগ করছে না, যার ফলে সেই শিল্পটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বদলে সরকার কি করছে না, বড় বড় শিল্প যেখান থেকে তার ইনকাম হবে সেই শিল্পগুলোতে বিনিয়োগ করছে। ফলে ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু আস্তে আস্তে এই শিল্পটাকে ছেড়ে অন্য পেশায় নিযুক্ত হচ্ছে। ফলে এই শিল্পের বিকাশ কিন্তু ঘটছে না। এই ৪ টে পয়েন্ট তোমরা খুব ভালো করে পড়বে। পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও কুটির শিল্পের সমস্যা কি? তবে এই শিল্পের সম্ভাবনা কিন্তু অত্যন্ত উজ্জ্বল। অর্থাৎ এর সম্ভাবনা কি রয়েছে দেখো। কারণ কি? পশ্চিমবঙ্গে ২০১৩ থেকে ১৮ খ্রিস্টাব্দে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ নীতি ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে। যেখানে কিন্তু সমস্ত রকম শিল্পে অতি ক্ষুদ্র, মাঝারি বা ক্ষুদ্র সবাই কিন্তু সাহায্য পাবে। দ্বিতীয়ত কি? না ছোট ও মাঝারি শিল্পপতিদের সরকারি সাহায্য করা হয়ে থাকে। এবং তৃতীয় কি? এই শিল্পের বাজার কিন্তু অনেক বড়। অর্থাৎ হস্তশিল্পের যে চাহিদাটা সেটা কিন্তু মানুষের এখনো রয়েছে। ফলে বেশি বেশি দ্রব্য উৎপাদন করার মাধ্যমে দেশ বিদেশে কিন্তু সেটা ছড়িয়ে পড়ছে। তাই না? দেখো এই যে হস্তশিল্পের উদাহরণ, এগুলোর চাহিদা বর্তমানে এখনো অনেক তো বেশি মানুষের কাছে নাকি? তাই এই শিল্পকে যদি সঠিকভাবে পথ দেখানো হয়, সরকারি সাহায্য করা হয় এবং উপযুক্ত বাজার তৈরি করা হয়, তাহলে কিন্তু ক্ষুদ্র ও কুটির শিল্প বর্তমানে আরো উন্নতি লাভ করবে। স্টুডেন্ট, ক্ষুদ্র কুটির শিল্প এই পর্যন্তই আমরা আলোচনা করলাম আজকে। আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। এবারে কোন কোন প্রশ্ন পরীক্ষায় আসে এখান থেকে সেগুলো একটু আমরা দেখে নেব। তোমরা বলার চেষ্টা করবে ক্ষুদ্র শিল্প কাকে বলে, বলো। ভেরি গুড। স্বল্প বিনিয়োগ, স্বল্প শ্রমিক এবং কি
ছোট জায়গায় কিন্তু যে শিল্প গড়ে ওঠে তাকে বলা হয় ক্ষুদ্র শিল্প। কুটির শিল্প কাকে বলে? মানুষ যখন বা যে শিল্প মানুষ নিজের ঘরে তৈরি করে বা ঘরে উৎপাদন করে তাকে কি বলা হয়? কুটির শিল্প। কুটির শব্দের অর্থ কি? ঘর। যেমন বিড়ি শিল্প, এছাড়া তাঁত কলের মাধ্যমে তাঁতে শাড়ি তৈরি করা, এগুলো সব কি কুটির শিল্পের উদাহরণ। ২ নম্বর। ৩ নম্বর দেখো, মাদুর শিল্পে বিখ্যাত কোন স্থান বলো? ভেরি গুড। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের সবং কিন্তু মাদুর তৈরি করার জন্য বিখ্যাত। টেরাকোটা শিল্প বিখ্যাত কোন স্থান? বাহ! খুব ভালো বলেছো যে বাঁকুড়ার বিষ্ণুপুর হলো কিন্তু টেরাকোটা শিল্পর বিখ্যাত। অতি ক্ষুদ্র শিল্প কাকে বলে? বলো? যে শিল্পের মূলধন কত? ৫ লক্ষের কম এবং তার শ্রমিক ১০ জনের কম, এমন শিল্পকে কি বলা হয়? অতি ক্ষুদ্র শিল্প। মনে থাকবে? ভেরি গুড। পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও কুটির শিল্পগুলি কি কি? বলো? অনেক শিল্প রয়েছে। হস্তশিল্প, তাঁত শিল্প, রেশম শিল্প, বেত শিল্প, এছাড়া টেরাকোটা শিল্প, মাদুর শিল্প, বিড়ি শিল্প, তাই না? অসংখ্য শিল্প কিন্তু রয়েছে। তোমরা কিন্তু এই শিল্পগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে। এটা বড় কোশ্চেন, ৪ নম্বর বা ৫ নম্বরের পরীক্ষায় আসতে পারে। মিনিমাম ৭-৮টা শিল্প সম্পর্কে তোমরা কিন্তু আলোচনা করবে। ক্ষুদ্র ও কুটির শিল্পের সমস্যা কি? এক্ষুনি পড়লাম আমরা। কি সমস্যা? সরকারি বিনিয়োগের সমস্যা, বর্তমানে অন্যান্য বড় কোম্পানি বা উৎপাদিত দ্রব্যের সাথে কিন্তু টেক্কা দিতে পারছে না। উপযুক্ত বাজারের অভাবে ক্ষুদ্র কুটির শিল্প কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তাই তো? আচ্ছা। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আশা করি তোমরা ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পর্কে কিন্তু বিস্তারিত বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে পশ্চিমবঙ্গের শহর ও কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর নিয়ে কিন্তু আলোচনা করব। সকলে খুব ভালো থাকবে। থ্যাংক ইউ ক্লাস।